বিলেন তো পানি এসেছে, চল মাছ ধরবো। সত্যি? হ্যাঁ, খুব মজা হবে। বাবা ধরো তো। কি রূপা? পাখি খাও খাও, তোমার গুণধর পুত্র মাছ ধরে এনেছে। খাও, মনে সুখে খাও। বাবা মূর্খ মানব, ওই ছোট লোকদের সাথে কাদায় নেমে মাছ ধরার সময় মায়ের কথা মনে ছিল না? মায়ের বাচ্চা, কেন তুই মাছ ধরতে যাস বাবা? জানিস না তুই মাছ ধরতে গেলে তোর বাবার মানহানি হয়? হ্যাঁ, কথাটা তোমার পুত্র ধনকে ভালো করে বুঝিয়ে দাও, এরপর কিন্তু আর ক্ষমা করবো না বলে দিলাম। খুব স্বাদ হয়েছে। আসলে আমার ভাই চন্দনের হাতে যশ আছে, যাই করে ফল দেয়। মাছ ধরেছে স্বাদের মাছ। আগে জানলে কাঁচা খেতে দিতাম। কাঁচা? হ্যাঁ, ও তোমার রান্নাটাও হয়েছে বেশ। অনেকদিন এরকম স্বাদের রান্না খাই নাই। মিছে কথা, আমাকে বোকা পেয়েছো? সত্যি সত্যি সত্যি। 3 সত্যি। যাও, মাফ করে দিলাম। আচ্ছা, এবার হাসো হাসো হাসো। সারাদিন রান্না রান্না আর রান্না। বাড়ির মানুষগুলো যেমন হয়েছে, এটা স্বাদ লাগে না, ওটা স্বাদ লাগে না। আর পারছি না বাবা। এই পাখি, চন্দন কোথায় রে? দিলে তো পোলাটার ঘুম ভাঙিয়ে। ছোট ভাইটা যে কি এই ভর দুপুরে কেউ বাইরে থাকে? আজ আসুক, মজা দেখাবো। তোর ছোট ভাইয়ের কোনো দোষ নেই, এত বড় একটা সংসার, একলা মানুষ। আমার ভাইয়ের জন্য তোমার এত দরদ কেন? তুমি বুঝি আমার ভাবি হবে? হ্যাঁ হব। তোরটাতে কি? আমি চন্দনের বউ হব, বউ হব, বউ হব। বাবা কি মজা, কি মজা, কি মজা! এই যে তোমরা সব শোনো, রূপাবু আমার ভাবি হবে। এই খুশিতে আজ আমি সবাইকে পিঠা খাওয়াবো। পিঠা দে, আমি খাই। ইস, তোকে দেবো কেন? দিবি না? না দিবি না? যোগো, পিঠা রেখে দে, পিঠা রেখে দে যোগো। ঠিক আছে, আমি কাঞ্চনের বাবাকে গিয়ে বলবো তুই তুই কাঞ্চনের মাথা ফাটিয়ে আমার নাক ফাটিয়ে যা যা বল গে। কি
এত বড় আস্পর্ধা! 10 পুঞ্জির প্রধান আমি, আর আমার পুত্রের গায়ে হাত তোলে ওই ছোট লোকের ভাই চন্দন। ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো না। শুধু তাই না হুজুর, দেখেন আমার যোগুরে মাইরে কি হাল করছে। কাঞ্চন! হিরে হারামজাদা, তোর সাহস তো বড় কম নয়। আমার পুত্রের গায়ে হাত! ওর কোনো দোষ নেই। সরে যাও বলছি। ছোট লোকের বাচ্চা আসলে এর যদি কোনোদিন তোকে এইখানে দেখি, তবে তোকে জানে খতম করে দেবো। আয় আমার সাথে, আয় আয় বলছি। চুপ! আয়, আয় বলছি। ভাবি, চন্দন, কি হয়েছে? বিশ্বাস করো ভাবি, আমার কোনো দোষ নাই। আমি কাঞ্চনকে মারি নাই, তবু কাঞ্চনের বাপ চন্দন, চন্দন রে। বিশ্বাস করো মা, চন্দনের কোনো দোষ নেই। যোগও আমার মাথা ফাটিয়েছে, আর বাবা কি না। মা, আমি একটু চন্দনকে দেখে আসি। চুপ কর, তোর বাবা শুনলে। মূর্খ মানব, এদের শোনাশুনির কি আছে? আজ থেকে তোমার পুত্র ধনের বাইরে যাওয়া বন্ধ। সব ব্যবস্থা পাকা। লেখাপড়ার জন্য এখন থেকে ও শহরেই থাকবে। মা, আমি তোমাকে ছেড়ে শহরে যাব না। মূর্খ মানব! চুপ! অনেক কথা হয়েছে, এবার তুমি বাইরে যাও। আমি দরজা আটকাবো। যাও বলছি। মূর্খ মানব! পাখি, এই ভাবি। তুই একটু চন্দনের কাছে থাক, আমি ঘরের কাছে যাই। আচ্ছা। পাখি, কি? তুই একটু কাঞ্চনকে দেখে আসতে পারবি? যা, এক দূরে যাবি আর এক দূরে আসবি। শোন, কেউ যেন না দেখে। আচ্ছা। কাঞ্চন, এই কাঞ্চন। পাখি তুই? ছোট ভাইয়ের খুব জ্বর, দেখতে যাবে? তুই দরজার শিকল খুলে দিতে পারবি? পারবো। চন্দন, চন্দন, কাঞ্চন, চন্দন, কাঞ্চন। কাঞ্চন! কাঞ্চন! হাত সরা, হাত সরা বলছি। বাবা, তুই সরে যা। বাবা, শয়তান! সরে যা দুলালের বউ। কেন আপনি বাড়ির উপর চড়াও হয়ে ওকে মারবেন? ও আপনি কি ক্ষতি করেছে? দুলালের বউ, আমার ইচ্ছে বাধা দিলে জানো তো ফলটা কি হবে? ফলাফল যা হবার তা হবে। এখন আপনি আমার বাড়ি থেকে বের হন। দুলাল! হুকুম দেন হুজুর, শেষ করে দিই। না, না, দুলালের সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। শোনো দুলাল, আমি তোমাদের সব অপরাধ ভুলে যাব যদি উত্তর পাহাড়ের জমিনটা আমাকে দিয়ে দাও। সদাগর সাহেব, থাকার মধ্যে আছে তো এক টুকরো জমি, ওটা গেলে যে আর কিছু থাকে না। তার মানে জমিন তুমি আমাকে দেবে না? বেশ, কেউ যদি ইচ্ছে করে আমার সঙ্গে বিবাদ করতে চায়, করুক। বাগদি, চল কাঞ্চনকে নিয়ে আয়।
গরিবের ওই এক টুকরো জমিন, তার উপর নজর পড়েছে শকুনের। আল্লাহ, তুমি রহম করো, রহম করো। এই, চুপ! আয় বলছি। আয়। এই নাও তোমার পুত্র, ঘরের তালা দিয়ে রেখো। কাল সকালে ওকে নিয়ে আমি শহরে যাব, তারপর দেখি আমার সাথে বিবাদ করে দুলাল এই পুঞ্জিতে বাস করে কি করে। বাগদি বলেন হুজুর। দুলাল অনেক বেগাছে, সেইটা দেই। মূর্খ মানব, বেশি কড়া পথ্য দেবো না। শোন, ছোট ভাই কিরে পাখি? কাঞ্চন ওর বাবার সাথে শহরে যায় পড়তে, তুই দেখতে যাবি না? কাঞ্চন, কাঞ্চন! চন্দন, এই চন্দন, চন্দন! চন্দন দাঁড়া বলছি, চন্দন দাঁড়া। ওই! কাঞ্চন! চন্দন, দাঁড়া! কাঞ্চন! দাঁড়া! চুপ! মূর্খ মানব! চন্দন, দাঁড়া! কাঞ্চন! কাঞ্চন! চন্দন! ছোট ভাই, কাঞ্চন! কাঞ্চন! কই মা রূপা, পানি দে। দিচ্ছি বাবা।
রূপা, পানি দে মা, চোখ জ্বলছে। পাগলি মেয়ে। চন্দন, রূপা, রূপা, এই রে মিয়া ভাই, দেখো মিয়া ভাই। কি রে, কি? মিয়া ভাই দাও, আমাকে দাও। আরে না না, তুই পারবি না, ফেলে দিয়ে সব নষ্ট করবি। কি যে বলো, আমি এখন বড় হয়েছি না, দেখো কেমন করে নিয়ে যাই। আরে দেখিস, পাগল ছেলে। তোকে যে আমি অনেক ভালোবাসি রে, তুই যে আমার মায়ের মতো। শেষ পর্যন্ত তোকেও বন্ধক দিতে হলো সওদাগরের কাছে। কবে যে আবার তোকে ফিরে পাবো আল্লাহই জানে। ভাবি, ভাবি, ইস, কাজের সময় যদি কাউকে পাওয়া যায়। ভাবি, কি ব্যাপার? ছোট মেয়েরা তো তারা কিসের? এ কি, তোমার মিয়া ভাই কোথায়? আরে ধ্যাত, এত কষ্ট করে এলাম, কোথায় একটু আদর যত্ন করবে তা না, মিয়া ভাই কোথায়? কেন, আমি কি তোমার পদ? বালাই ষাট, তুমি আমার পর হতে যাবে কেন? তুমি তো আমার সব। আহারে, ভাত হয়েছে? বড্ড খিদে পেয়েছে। কেন হয়নি? মিয়া ভাই, ওরে বাপ রে বাপ, পালাই। এই, ভাত না খেয়ে কোথাও যাবে না কিন্তু। কি হয়েছে? শরীর খারাপ করেনি তো? না না, মাটি? হ্যাঁ, উত্তর পাহাড়ের জমিনের মাটি। ফের তুমি ওসব নিয়ে ভাবতে শুরু করেছো? বেঁচে থাকলে ওরকম জমিন কত হবে? ওঠো, হাত মুখ ধুয়ে ভাত খাবে। ওঠো পাখি, পাখি। হে মা, কি নাম? পাখি। পাখি? পাখি মানে চন্দনের বোন পাখি? আমি কাঞ্চন, মনে আছে আমরা ছোটবেলায় একসাথে খেলা করতাম? কাঞ্চন? পাখি? কাঞ্চন তুমি, মানে মানে তুমি কাঞ্চন? করে কি? পাখি, চন্দনকে বলো আমার সাথে যেন দেখা করে। আচ্ছা। ছোট ভাই, ছোট ভাই, ও ছোট
ভাই, আরে ও কে? ছোট ভাই, কাঞ্চন ফিরে এসেছে। সত্যি? হ্যাঁ, আমি নিজে তার সঙ্গে কথা বলে এলাম। তোকে যেতে বলেছে। পাখি রে! এই, আরে ছোট ভাই, পড়ে যাবো তো। লোক বাজে রে, পাগল করে রে, এই ঢোলক বাজে রে, পাগল করে রে, রসিয়া বন্ধু তালে তালে এই নেচে গিয়ে যাও পরানো খুলে, খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে এই খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে এই ঢোলক বাজে রে, পাগল করে রে, রসিয়া বন্ধু তালে তালে এই নেচে গিয়ে যাও পরানো খুলে, খুশি জোয়ার আজ অন্তর জুড়ে, নাচে রে তনু মন আজ নাচে রে, এই খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে আকাশে যেমন চাঁদের বাতি, বন্ধু তেমন সঙ্গের সাথী, পাইলে এমন বন্ধুর মন চায় না কেহ রাজ সিংহাসন, খেজুর রাশের পিঠা যেমন চিটা গুড়ের মিঠা যেমন, তেমন মিঠা হাইকো বন্ধু, সারা জীবন ধরে এই খুশি জোয়ার আজ অন্তর জুড়ে, নাচে রে তনু মন আজ নাচে রে, এই খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে পরাণে বাজে খুশির সানাই কি দিয়ে তারে বলো না থামাই, জোছনা ভরা উতনা এ রাত, যাবে যেন আজ বন্ধুর বারাত কাঁচা কাঁঠালের কষ যেমন, মহুয়া ফুলের রস যেমন, তেমন রাশি হাইকো বন্ধু যাবারি অন্তরে, খুশি জোয়ার আজ অন্তর জুড়ে, নাচে রে তনু মন আজ নাচে রে খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে ঢোলক বাজে রে, পাগল করে রে, এই ঢোলক বাজে রে পাগল করে রে রসিয়া বন্ধু তালে তালে নেচে গে যাও পরানো খুলে খুশির জোয়ার আজ অন্তর জুড়ে, নাচে রে তনু মন আজ নাচে রে, খুশি জোয়ার আজ অন্তর জুড়ে নাচে রে তনু মন আজ নাচে রে রত্না, কাছে এসো পেয়ারি, তোমাকে একটু নয়ন ভরে দেখি। রতন, তোমার দেখার কি শেষ নেই সওদাগর? আজ 5 বছর তুমি আমাকে এখানে এনে রেখেছো, এবার আমাকে মুক্তি দাও সওদাগর, আমি যে আর পারছি না, পারছি না। জব্বর খবর আছে হুজুর, কি খাবার? আপনার পুত্রধন কাঞ্চন, কেন, কি করেছে সে? দেখেন গিয়ে পুঞ্জির ছেলে মেয়েদের সাথে নেচে গে, বিশ্বাস না হয় যাচাই করে দেখেন। আমার পুত্র কাঞ্চন পুঞ্জিতে নাচ গান করছে? এই যে নবাবের বেগম, কি কি হয়েছে? তোমার পুত্রধাম কোথায়? ছেলে এখন বড় হয়েছে। মূর্খ মানব, হাজার হাজার টাকা খরচ করে ওকে লেখাপড়া শিখিয়েছি পুঞ্জির আজেবাজে ছেলে ছোকরাদের সাথে ফলসি নষ্টি করার জন্য নয়।
কান খুলে শুনে রাখো, কাল সকালে কাঞ্চন গদিতে বসবে, বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব বুঝে নেবে। যদি এর অন্যথা হয় তাহলে পুত্রের শাস্তি মাকেই পেতে হবে। চন্দন, এই চন্দন, কাঞ্চন না ছোটবেলার মতোই আছে, একটু বদলায়নি। দেখতে হবে তো বন্ধুটা কার। চন্দন, কি কাঞ্চনের সাথে পাখি কি মানাবে ভালো? রূপা? না না না, হে হয় না। কেন হয় না? তেল আর পানি তো কখনো মিশ খায় না। সওদাগরের সম্পর্ক কিছুতেই মেনে নেবে না। কাঞ্চন আমার বন্ধু, সে আমার বন্ধু হয়েই থাক। আসেন আসেন ছোট সওদাগর সাহেব, বসেন বসেন। চিনলেন না? ও আমাদের যোগু, সওদাগর সাহেবের ডান হাত। হেন কাজ নেই যোগু পারে না। কি ব্যাপার মুন্সি, ছোট সওদাগরের মুখ ভার কেন? ও কিছু না হুজুর, প্রথম দিন তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো কথা। এবার দাদনের ধান সবাই নিয়েছে? নিয়েছে হুজুর, হুম, শুধু একজন 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 নেয়নি। হুম, কে সেই বেঈমান? জাফলং পুঞ্জের লক্ষা। এত বড় সাহস ওই লক্ষার, দাদনের ধান নেয় না? আমাকে অপমান। শুধু একটা ম্যাচের কাঠি হুজুর। হুম, হুম, এবং তা আজ রাতেই। জাফলং পুঞ্জির লক্ষ্য। যোগু, আগুন আমরা ঠিকই দিয়েছিলাম, কিন্তু সময় মতো কাঞ্চন আর চন্দন এসে পড়ায়। কাঞ্চন? আমার পুত্র কাঞ্চন? না না, এ হয় না। ঠিক আছে, তুই যা। আয়, কোথায় গিয়েছিলে? লক্ষার বাড়িতে আগুন নেভাতে। আগুন নেভানো সওদাগর পুত্রের কাজ নয় বাবা, এর জন্য তোমাকে হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া শেখাইনি। একজন মানুষের বিপদে তাকে সাহায্য করাটাই মানুষের ধর্ম বাবা। সে ধর্ম তোমাকে পালন না করলেও চলবে। একজন মানুষের ঘর জ্বলবে আর আমার শক্তি সামর্থ্য থাকতে দাঁড়িয়ে দেখবো, এই শিক্ষা আমি পাইনি বাবা। হুম, এখন দেখছি তোমাকে লেখাপড়া শেখানোটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো বাবা, লেখাপড়া শিখেই হয়েছে যত বিপদ। এখন আমি মানুষকে মানুষ বলতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। বদরের মতো মানুষের দুঃখ দেখলে আমি সইতে পারি না। বদর, ওই বদর বেটাই আমাকে ডোবাবে। আম্মা গো, আম্মা,
চারটা ভাত দেন। বদর ভাই, এই বাড়িতে তোমার আম্মাকে? তাই তো, এইটা তো আমার মিয়া ভাইয়ের বাড়ি। মিয়া ভাই। জি মিয়া ভাই, আসেন আসেন, চারটা ভাত খাইবেন, এই তো? ভাবি, ভাবি। হ মিয়া ভাই, আপনি ছাড়া এই বদরের দুঃখ কে বুঝবো কন? আগুন
রূপাবু, ও রূপাবু, বস। রূপাবু, কন্যাকে দেখি হাসি রোগে ধরেছে, বলি ব্যাপার কি? বলবো না। ওরে পাজি মেয়ে, দেখাচ্ছি মজা। এই পাখি দাঁড়া, দাঁড়া বলছি, পাখি, পাখি দাঁড়া, দাঁড়া। বয়সকালে এমন হাসির রোগে আমাকেও ধরেছিল। এত হাসি, থেকে থেকে লজ্জা পাওয়া, বলি বলি করে না বলা, লক্ষণ তো ভালো না। বলি ব্যাপারটা কি জানি না, যাও। তা সে ভাগ্যবানটি কে যে আমার বুবুর মন জয় করলো? কাঞ্চন। হতভাগী, তুই মরেছিস, ভালোবেসে মরণও সুখ আছে। আমা গো, আমা। দিল তো যাত্রাটা নষ্ট করে। এই 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 বেটা বদলের বাচ্চা, আমার বাড়িতে কি চাই? হ্যাঁ, আচ্ছা। কি চাই? চাচা লোকে কয়, কি কয়? লোকে কয় বাজান মরণের সময় টাকা পয়সা জায়গা জমি সব নাকি আপনার কাছে রাখা গেছে, বড় হইলে আপনি আমারে ফেরত দিবেন। লোকে কয়, হ্যাঁ, লোকে কয়। মূর্খ মানব, লোকে তো কথা কথাই কয়, সব কথা কি সত্যি হয়? তোর বাপ আমার কাছে কিছু রেখে যায়নি, সব মিথ্যে কথা। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আম্মা গো, বড় খিদা পাইছে, কিছু খাইতে দেন। আজ 3 দিন কিছু খাই নাই। আয় বাবা, আয়। বলো কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো কিছুই দেখো না, ওরা এখন বড় হয়েছে। হ্যাঁ। এবার তুমি রূপার চন্দনের বিয়ে দাও। ও ঠিক আছে, আজই আমি রতন চাচার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে ফেলবো। হ্যাঁ কেমন? আরে পাখি, এই পাখি। কি ব্যাপার, পাখিও অমন করে ছুটে পালালো কেন? হ্যাঁ, বুঝলে না? না। বুঝলে না? আরে না, কি? রূপাকে খবর দিতে। ওরে আমার আল্লাহ। ভাবি, ও ভাবি, আরে কি হচ্ছে? আরে ছাড় না, কি মুশকিল? এই তুই আমাকে ভাবি ডাকলি কেন? হ্যাঁ, ভাবিকে ভাবি ডাকবো না তোকে নানি ডাকবো? তোমার সাথে ছোট ভাইয়ের বিয়ের কথা পাকা। পাকা হলেই হলো, আগে তোর বিয়ে হবে, তারপর আমি চন্দনের বউ হয়ে তোদের বাড়িতে যাব। রূপা আমার একমাত্র মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেলে আমি আর বিয়ে করিনি, যদি ওর কোনো অযত্ন হয়। চাচা, রূপা আমার বাড়িতে বউ হয়ে গেলে ওর কোনো অযত্নই হবে না। সে আমি জানি, কিন্তু তোমারও তো অভাবের সংসার, একার আয়ের উপর এতগুলো পেট চলবে কি করে? আল্লাহ চালিয়ে নেবে, সে আপনি ভাববেন না চাচা। না ভেবেও তো পারি না বাবা, অভাব কি জিনিস রূপা জানে না। যদি ওর কোনো কষ্ট হয়, বাপ হয়ে আমি তা কি করে সইব বলো? চন্দন এখন বড় হয়েছে, সেও তো একটা কিছু করতে পারে। রাঙার মা কথাটা ঠিকই বলেছে, চন্দনের কিছু একটা করা উচিত। আসলে আদর দিয়ে তুমি ওর মাথাটা খেয়েছো। চাচা, তুমি রাগ করো না বাবা, রূপার চন্দনের বিয়েতে আমার আপত্তি নেই, বিশেষ করে তোমার বাবার কাছে আমি ওয়াদাবদ্ধ। কিন্তু আমার মেয়ের ভালো মন্দ আমাকে দেখতে হবে। জেনে শুনে একটা নিষ্কর্মা ছেলের হাতে তো মেয়েকে তুলে দিতে পারে না। চন্দন, চন্দন, এই তো মিয়া ভাই আমি। হ্যাঁ? সারাদিন কোথায় থাকিস? কোনো কাজকর্ম নেই, শুধু বনে বাঁধাতে ঘুরে বেড়ানো না? ভাবি, হ্যাঁ? ভাবি, করছো কি, করছো কি? দেখো তো ভাবি, মিয়া ভাই শুধু শুধু তুমি ওকে আদর দিয়ে মাথায় তুলেছ। আহ, কি হয়েছে বুঝিয়ে বলবে তো? জোয়ান মরদ, কাজকর্ম না করলে লোকের কাছে আমাকে কথা শুনতে হয়। কাল থেকে তুই আমার সাথে হাটে যাবি। ওসব হাটের ব্যবসা আমার ভালো লাগে না। হ্যাঁ? তা লাগবে কেন? আড্ডা দিয়ে বেড়ানো যার অভ্যেস, কাজকর্ম তার ভালো লাগবে কেন? কিন্তু ভাই, এখন বড় হয়েছিস, কিছু একটা তো করতে হবে। আমি জমিন চাষ করব।
আমরা জমিন পাবো কোথায়? কেন উত্তর পাহাড়ের জমিন? সেই জমিন তো সে অনেক দিন আগের কথা। তুই আর পাখি তখন ছোট্ট। কাঞ্চনের সাথেই তোর বন্ধুত্বে ক্ষুব্ধ হয়ে সওদাগর তার পুত্র কাঞ্চনকে নিয়ে শহরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে খবর পেয়ে অসুস্থ তুই ছুটে বেরিয়ে যাস বাড়ি থেকে। পেছনে আমরাও যাই সবাই। সেখান থেকে ফিরে দেখি আমাদের বাড়ি তাও তাও করে জ্বলছে। নিঃস্ব হয়ে যাই আমরা। সবার মুখে খাবার জোটাতে আমি যাই মহাজনদের কাছে। উত্তর পাহাড়ের জমিন বন্ধক রেখে যদি কিছু টাকা পাওয়া যায়। দুলাল, তোমার এই জমিনটার উপর সওদাগর সাহেবের অনেক দিনের লোভ। জমিনটা তাকেই দিয়ে দাও। কিন্তু সওদাগরের ভয়ে কোনো মহাজন জমিন বন্ধক রাখতে রাজি হয় না। না না না, এই জমিন আমি নিতে পারবো না, কারণ সওদাগর সাহেবের সঙ্গে বিবাদ করে এই পুঁজিতে ব্যবসা করা যাবে না। উপায়ন্তর না দেখে সওদাগরের কাছে যেতে বাধ্য হই আমি। আহাহা, বড়ই দুঃসংবাদ। তোমার বাড়িতে আগুন, একটু সাবধানে থেকো। মূর্খ মানব, হা করে দেখছো কি? কাগজ বের করো। পুঞ্জির গরিব লোকদের দুঃখ আবার আমি সইতে পারি না। জমিটা বন্ধক রেখে আমায় কিছু টাকা দিন, পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই করি। আপনার টাকা শোধ করে জমিন ফেরত নেব। তাই বলে বন্ধ কি কারবার? মূর্খ মানব, পুঞ্জির লোকেরা বিপদে পড়লে আর যাবে কোথায়? দলিলটা শুধু পাকা করে নাও। কি বলো দুলাল? জি। টাকাটা দিয়ে দাও। সওদাগর সাহেব, গরিব মানুষ, উত্তর পাহাড়ের ওই এক টুকরা জমিন ছাড়া। আরে হবে হবে। সেই জমিন তো সওদাগরের কাছে বন্ধক রেখে ছাড়িয়ে আনো। কিছু যদি করতেই হয় জমিন চাষ করাই ভালো। চন্দন ঠিকই বলেছে, জমিটা ছাড়িয়ে আনা উচিত। কিন্তু মতিয়া, এতদিনের ব্যাপার, আর সওদাগর সহজে জমিন ফেরত দেবে ভেবেছ? কেন দেবে না? বন্ধক রেখে টাকা এনেছো, বিক্রি তো করনি। হ্যাঁ, বলছে যখন দেখি ভালোই ভালোই জমিন ফেরত দিলেই হয়। তা নাহলে চন্দনকে বোঝানো মুশকিল হবে। যা একরোখা ছেলে। সালাম সওদাগর সাহেব। হ্যাঁ সালাম, এসো এসো। ভালোই হয়েছে তুমি এসেছো, নইলে আমাকেই যেতে হতো। জি। হাজার হলেও মেয়ে মানুষের ব্যাপার। পুঞ্জির 10 জনে 10 রকম কথা বলছে। কি ব্যাপারে? আরে বলছি বলছি, তোমার বোন কি জানো নাম? হ্যাঁ, কি জানো নাম? হুজুর, পাখি। হ্যাঁ হ্যাঁ, পাখি। শুনলাম বেশ সমর্থ হয়েছে। সওদাগর সাহেব, আস্তে আস্তে, লম্ফ ঝম্প দিয়ে তো আর লোকের মুখ আটকাতে পারবে না। তার চেয়ে আমার কথা শোনো, বোনের বিয়ে দাও। আমার কাছে খুব ভালো পাত্র আছে, আরে আমাদের ওই যোগু খুব ভালো পাত্র। আমি বললেই। সওদাগর সাহেব, আমি এখানে বিয়ের সম্বন্ধ করতে আসিনি, এসেছি উত্তর পাহাড়ের জমিন ফেরত নিতে। কি 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 নিতে? জি, অনেক কষ্টে এই টাকাগুলো জমিয়েছি। এই টাকাগুলো রেখে উত্তর পাহাড়ের জমিনটা ফেরত দিন। মূর্খ মানব, পুঞ্জির এই মূর্খ মানবগুলোকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। দুলাল, জি। তোমার হয়তো মনে নাই, ওই জমিন তুমি সাপ কবলা দলিল করে আমার কাছে বিক্রি করেছি। না না, মিথ্যে কথা। মিথ্যেকে সত্যি যাচাই করে দেখো। মুন্সি, দেখি আজকে জমা খরচের হিসাব। জমিন তাহলে ফেরত দেবেন না? কেনা জমিন কি কেউ ফেরত দেয়? এত বড় কথা! জমিন ফেরত দেবে না দেবে না, তাই বলে আমার বোনের নামে? সওদাগর, আজ তোর একদিন কি আমার একদিন। চন্দন, যাস না চন্দন, চন্দন। চন্দন, দাঁড়া বলছি। ছোট ভাই, কোথায় যাচ্ছিস চন্দন? কোথায় যাচ্ছিস? সওদাগর! হ্যাঁ? কে?
বল তুই আমার বোনের নামে কি বলেছিস? বল শালা, বল আমাদের জমিন ফেরত দিবি কিনা? চন্দন, আমার বাবার গায়ে হাত তুললে আমিও তোকে ক্ষমা করবো না। তোর বাবাকে বল আমাদের জমিন ফেরত দেবে কিনা। জমি যদি সত্যি তোদের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তা ফেরত পাবি, আমি তোকে কথা দিচ্ছি। কাজটা চন্দন ভালো করেনি। ভাবছি বিপদটা কোন দিক দিয়ে আসবে। সওদাগর অত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। চিন্তার কিছু নেই চাচা, কোনো বিপদ হবে না। এভাবে মাথা গরম না করে ব্যাপারটা আমাকে জানানো উচিত ছিল। কিন্তু আমি বুঝি না, একজনের নামের জমিন আরেকজন বিক্রি করে কিভাবে? কি বলছো ভাবি? হ্যাঁ, শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন। মৃত্যুর কিছুদিন আগে একটা দলিল আমার হাতে দিয়ে বললেন, বৌমা, এক খণ্ড জমিন, ওরা ভাই দুজন, তাই জমিনটা তোমাকে দিয়ে গেলাম। এতদিন বলিনি, ওরা যদি দুঃখ পায়। একজনের জমি আরেকজন বিক্রি করতে পারে না, এটা বেআইনি। মিয়া ভাই, এক কাজ করেন, শহরে আমার এক উকিল বন্ধু আছে, তার সঙ্গে পরামর্শ করেন, আমি চিঠি লিখে দিচ্ছি। সেই ভালো। দুলাল, তুমি কালই সদরে রওনা হয়ে যাও। ভাবি, ও ভাবি, মিয়া ভাইকে বলো না। কেন, তুই বলতে পারিস না? ভাবি, কিচ্ছু বলতে হবে না, দেখিস সদর থেকে আমি যা যা কিনে আনবো সব তোর পছন্দ হবে। আসি। আল্লাহ, একটু বসে যাও। আরে না না, ওসব কিছু না। শোনো, হ্যাঁ। দেরি হলে সদরে থেকে যেও। আচ্ছা। সওদাগরের দলিল যে জাল, এটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। জি। কারণ একজনের নামের জমি অন্যজনে বিক্রি করতে পারে না। কিন্তু আমি যে সওদাগর সাহেবের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, টাকাটা রেখে যান, আমি আদালতে জমা করে দেবো। জি আচ্ছা, এই যে। ভাববেন না, জমিন আপনি ফেরত পেয়ে যাবেন। জি। দূরের পথ, ফিরতে অনেক রাত হয়ে যাবে। ইচ্ছে করলে আমার বাসায় থেকে যেতে পারেন। না না, আমি যেতে পারবো। তাছাড়া বাড়ির সবাই চিন্তায় থাকবে। ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যাব। আমি আসি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। কে এত বড় আস্পর্ধা দুলালের? আমার বিরুদ্ধে মামলা অনেক বার বেড়েছে, আর বাড়তে দেয়া যায় না। একটু ছেটে দেন হুজুর, খাটো হয়ে যাবে। ছেটে দেবো? হ্যাঁ, হ্যাঁ, ছেটে দেবো। এমন ভাবে ছেটে দেবো যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। যোগু, বলেন হুজুর। মন্তাজ ঢালি। মন্তাজ ঢালি? মন্তাজ ঢালিকে খবর দে, আমার সাথে বিবাদ করার মজাটা টের পাবে। সওদাগর, তোমার হুকুমে মন্তাজ ঢালির হাতে অনেক প্রাণ গেছে। এবার ক্ষান্ত দাও সওদাগর, দোহাই তোমার, এবার ক্ষান্ত দাও। সরে যা। রাত হয়ে গেল, মিয়া ভাই তো এখনো ফিরল না। ভাবি, কি জানি আজ কেন যে মনটা এত উতলা লাগছে।
আমি গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই জিনিসগুলো কিনেছি। না না লাশটা গুম করে ফেলতে পারলে না ঢালি? সদাগর সাহেব, মানুষের গায়ে যে এত রক্ত থাকে না দেখলে বিশ্বাস হয় না। রক্ত রক্ত আর রক্ত, জৈন জৈনটা পাহাড়ে বর্ষার ঢল নামছে। এইবার বুঝুক আমার সাথে বিবাদ করার মজা। একটা একটা করে আগাছা উপড়ে ফেলবো। মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, ওঠো। বাড়ি যাবেন না? দেখো, আমি তোমার আদরের ছোট ভাই চন্দন। মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই। কোন জালিম আমার এত বড় সর্বনাশ করলো? বলো, কথা বলো, কথা বলো। চন্দন, কাঞ্চন রে, শুনেছ দুলাল নাকি খুন হয়েছে? আহারে, বড় ভালো লোক ছিল। লোকটা বড় ভালো ছিল। আপনার ভাইয়ের খুন হওয়ার পেছনে কারো হাত আছে বলে কি আপনি মনে করেন? কিংবা কাউকে আপনি সন্দেহ করেন? হ্যাঁ হ্যাঁ, বলুন, কোনো ভয় নেই, আইন আপনার সাথে আছে। আপনাদের সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, তবে খুনি যেই হোক ধরা তাকে পড়তেই হবে। আপনি ওদের একটু দেখবেন, এই পাহাড়ি এলাকা ক্রমশই আমার কাছে দুর্ভেদ্য হয়ে উঠছে। আচ্ছা চলি। বাবার কথা আমার মনে নেই। মিয়া ভাই কোনো দিন বাবার অভাব বুঝতে দেয়নি। সেই বুকটা জুড়ে ছিল মিয়া ভাই। মিয়া ভাইয়ের কথা মনে হলে অমন করে ভেঙে পড়লে তো চলবে না চন্দন। পুরো সংসারের দায়িত্ব এখন তোর ওপর, তোকে শক্ত হতে হবে। মিয়া ভাইয়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি যদি জমিনের জন্য জেদ না ধরতাম। সে কথা তো আমারও মনে হয়। আমি যদি তাকে সদরে না পাঠাতাম। সদরে? হ্যাঁ, কালই আমি সদরে যাব। উকিলের সাথে কথা বলবো। আমাকে জানতে হবে কারা আমার ভাইকে খুন করলো। না, তোকে আমি কিছুতেই সদরে যেতে দেব না। ভাবি, একজনকে হারানোর ব্যথায় সইতে পারছি না।
আরেকজনকে বিদায় দেয় কোন সাহসে? বাধা দিও না ভাবি, যেতে আমাকে হবেই। না, তুই যেতে পারবি না। ছোট ভাই, তোর গিয়ে কাজ নেই, ও জমিন আমাদের চাই না, চাই না। না রে পাখি, ও জমিন মিয়া ভাইয়ের খুনের বদলা, ও জমিন মিয়া ভাইয়ের রক্তের ইজ্জত, ও জমিন আমার চাই চাই। ছোট ভাই, দেখ চন্দন, আমার নিজের ছেলে মেয়ে নেই বলে আমি কোনোদিন দুঃখ করিনি। তোকে আর পাখিকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি। মায়ের অভাব তোদের কোনোদিন বুঝতে দেয়নি। তোদের কোনো অমঙ্গল হলে আমি কি নিয়ে বাঁচবো বল? বল আমি কি নিয়ে বাঁচবো? বল আমি কি ভাবি, তুমি শুধু আমাদের ভাবি নও, তুমি আমাদের মা। কিন্তু ভাবি, ওই জমিন যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে মিয়া ভাই আত্মা শান্তি পাবে না। ভাবি, তুমি শুধু আমাকে একবার যাবার অনুমতি দাও। ভাবি, আসি ভাবি। এসো। তুমি আমার চন্দনকে দেখো। সওদাগর সাহেব মামলা লড়তে সাহস পায়নি, আপনারা একতরফা ডিগ্রি পেয়েছেন। এবার আপনি জমিন দখল নিতে পারেন, দরকার হলে আমি থানায় বলে দেব। তার আর দরকার হবে না। জমিন দখল নেবার জন্য চন্দনের একা লাঠি যথেষ্ট। শুধু দুঃখ, মিয়া ভাই আমার দেখে যেতে পারল না। সালাম সওদাগর সাহেব। এসেছো ঢালি? এসো এসো, আমি 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 তোমার অপেক্ষাতেই ছিলাম। শোনো, এবারে কাজটা অন্য কাউকে দিয়ে করান হুজুর। ঢালি, সওদাগর গোপন কাজ হাজার জনকে দিয়ে করায় না, এই কাজটাও তোমাকেই করতে হবে। না, যে ঘরে পিতা পুত্রের মিল নেই সেই ঘরের কাজ ঢালি করে না হুজুর, তাতে বিপদ হয়। বিশেষ করে কাঞ্চন আর চন্দনের বন্ধুত্বকে আমি ভয় করি। মূর্খ মানব। কাঞ্চন সওদাগর পুত্র, সে আমার কথা মতোই চন্দনের সাথে মেলামেশা করে, খবর আদান প্রদান করে। আজ যে সুযোগ এসেছে তাতে কাঞ্চনেরও সায় আছে। চন্দনটার বড় বেশি বার বেড়েছে ঢালি। ওকে ওকে খতম করতে না পারলে, ওকে খতম করতে না পারলে ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। এইবার আমাকে অপমানের প্রতিশোধ। ইয়া রহমানুর রহিম, তুমি আমার চন্দনকে সহি সালামতে বাড়ি পৌঁছে দাও। ইয়া গফুরুর রহিম, তুমি রহম করো, রহম করো, রহম করো। বাবা, বাবা, চন্দন ফিরেছে? না মা, বাবা,
আপনি? পরিচয় দেবার মতো কোনো পরিচয় আমার নেই। সওদাগর পুত্র কাঞ্চনকে আমার ভীষণ দরকার। আপনি ঠিক জায়গায় এসেছেন। বলুন তাকে আপনার কি দরকার? চন্দনের বড় বিপদ। শহর থেকে ফেরার পথে মন্তাজ ঢালি ওকে খুন করবে। তুমি ওকে বাঁচাও। কিন্তু সে কথা আপনি জানলেন কি করে? সময় কম, আমার সাথে তর্ক করলে চন্দনকে বাঁচানো যাবে না। যাও, শিগগির যাও। দাঁড়াও, খালি হাতে তুমি মন্তাজ ঢালির সাথে লড়বে? হ্যাঁ, তোমার অস্ত্রের প্রয়োজন। কোথায় যাচ্ছিস বাবা? সরে যাও মা, চন্দনের আজ বড় বিপদ, ওকে বাঁচাতে হবে। মা! হায় আল্লাহ, এ কি হলো? মিয়া ভাই, মামলায় আমরা জিতে গেছি। উত্তর পাহাড়ের জমি এখন আমাদের। চন্দন চন্দন মিয়া ভাই, চন্দন সাবধান সাবধান সাবধান। আমি দুলালের ভাই চন্দন। শয়তানের বাচ্চারা, সাহস থাকে তো আমার সামনে আয়, তোদের খতম করে আমি আমার মিয়া ভাইয়ের খুনের বদলা নেব। বল, তোদেরকে কে পাঠিয়েছে? বলছি সওদাগর আর 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 আমার ভাইকে কে খুন করেছে? আমাদের কোনো দোষ নাই। সওদাগর আর তার পুত্র কাঞ্চন। খবরদার, আমার বন্ধুর নামে মিথ্যে কথা বললে। না, এটাই সত্যি। বাপের কথা মতোই কাঞ্চন তোমার সাথে মেলামেশা করে। কাঞ্চন! কাঞ্চন! কি বলছিস চন্দন? খবরদার, আর এক পা এগুবি না। খুনিদের পাঠিয়ে আড়ালে দাঁড়িয়ে দেখছিলি যে কিভাবে আমি খুন হই না? যখন ওরা মার খেয়ে পালিয়ে গেছে তখন নিজেই এসেছিস বন্দুক নিয়ে। চন্দন, সাহস থাকে তো চালা বলে। চন্দন, আমি তোর বন্ধু কাঞ্চন। না, তুই বন্ধু না, তুই বন্ধু নামের কলঙ্ক। এই সাহস নিয়ে এসেছিস আমার সাথে লড়তে?
চিহ্ন এঁকে দিলাম। সওদাগরকে গিয়ে দেখাবি, ভবিষ্যতে যেন চন্দনের পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। কি বলছো ঢালি? আমার পুত্র কাঞ্চন? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। পরের জন্য গর্ত খুললে নিজে সে গর্তে পড়তে হয়। আসুন দারোগা সাহেব, আসুন। কি ব্যাপার মা, দারোগা কেন? সে কথা তোর বাবাই জানে। দারোগা সাহেব আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, বসুন। দেখুন দেখুন, ওই চন্দন গুন্ডাজ আমার ছেলেকে মেরে কি হাল করেছে দেখুন। আর একটু হলে তো জানেই মেরে ফেলতো। হ্যাঁ, পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন মিস্টার কাঞ্চন। হ্যাঁ হ্যাঁ, খুলে বলো বাবা, খুলে বলো। ওই চন্দন ডাকাত যে তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, দারোগা সাহেবকে এই কথাটি খুলে বলো। আপনি চুপ করুন সওদাগর সাহেব। হ্যাঁ হ্যাঁ, বলুন, তাকে আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনবেন না আবার? আরে চন্দন ডাকাতকে কে না চেনে? আপনি চুপ করুন। হ্যাঁ, বলুন মিস্টার কাঞ্চন। তার নাম? কোনো ভয় নেই, আপনি নির্ভয় বলুন। তার নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্তাজ ঢালি। এই পাহাড়ি এলাকায় এ নাম তো শুনিনি। ওর মাথা ঠিক নেই, মাথায় এত বড় আঘাত। দারোগা সাহেব, আপনি চন্দন ডাকাতকে ধরে আচ্ছা মতো কয়েক ঘাল লাগান, দেখবেন বাছাধন সুর করে সব অপরাধ স্বীকার করবে। আচ্ছা চলি মিস্টার কাঞ্চন। আপনি কিছু ভাববেন না, মন্তাজ ঢালি যেই হোক আমি তাকে খুঁজে বের করবই। চলুন সওদাগর সাহেব। এ নাম তুই কেন বলতে গেলি বাবা? যা সত্যি তাই বলেছি মা। মার ছেলে মিলে আমাকে ফাটকে দেবার মতলব? কই, এদিকে আয়। কি কি হয়েছে? কি হলো? আমার চিৎকার করছো কেন? এই মুহূর্তে মার ছেলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি বলছো? মূর্খ মানবেতে বলা বলির কিছু নেই। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা গো! মা, মা, বাবা, তোমার শরীরে কি মায়া দয়া বলতে কিছুই নেই? বাবা? কে তোর বাবা? আমি তোর বাবা হলে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারতিস না। ও, তাহলে আমি যা বলেছি সে কথাই সত্যি না? ছি 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 ছি, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। তোমার মতো পাষণ্ডের ওরসে যেন কারো জন্ম না হয়। চলো মা, এই পাপ পুরীতে আমরা আর এক দণ্ডও থাকবো না। চলো। তাই চল বাবা। হ্যাঁ হ্যাঁ, তাই যা তাই যা। ফিরে এসে যেন আমি আমার শত্রুদের মুখ আর না দেখি। মা, আলমারির চাবিটা দেখি। আলমারির চাবি তো দেবেন কিনা বলুন? দিচ্ছি বাবা, দিচ্ছি। এই যে কোনটা? এটা। খবরদার, বাবারি, এক পা নড়লে ঠ্যাং ভেঙে দেবো। ওরে বাবারি! ছোট সওদাগর সাহেব, ওটা উত্তর পাহাড়ের জমির দলিল। উড়িয়ে দিলাম। ধরুন। ছি, কাঁদে না পাখি। আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? যেখানে যাই মনটা তোমার কাছে রেখে গেলাম।
তোমাকে যেতে দেব না। মাকে শহরে রেখে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর চন্দন আর ভাবির কাছে তোমাকে ভিক্ষে চাইবো। তাদের অনুমতি নিয়ে আমি তোমাকে শহরে নিয়ে যাব। কবে কবে আসবে তুমি? পাখি, তুমি আমাকে বিশ্বাস করো? করি, তাই তো তোমার পায়ে আমার জীবন মরণ সঁপে দিয়েছে। এই দলিলটা ভাবিকে দিও, উত্তর পাহাড়ের জমির দলিল। আসি। শোনো, ছোট ভাইকে কিছু বলে যাবে না? না, সময় চন্দনের ভুল ভাঙবে। আসি। শুনেছিস, কাঞ্চন তার মাকে নিয়ে আজ শহরে চলে গেল। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার পুত্রদান চলে গেছে? না না হুজুর, আমার পরিবার চলে গেছে? না না, তাও না। তবে আপনার সাদের দলিল পুড়ে ছাই হয়ে গেছে। হুজুর, ছোট সওদাগর যাওয়ার সময় সব সব উড়ে গেল, উড়ে গেল, সব উড়ে শেষ হয়ে গেল। কিছুই শেষ হয় নাই, সব আর নতুন করে হবে। নতুন পরিবার, নতুন ঘর, নতুন সংসার। হুজুর, 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 সর্বনাশ হয়ে গেছে। চন্দন উত্তর পাহাড়ের জমিতে লাঙল দিয়েছে। দিতে দে, নাঙ্গল না দিলে বীজ লাগাবো কেমন করে? বাতাস বড় গরম। ঠালিকে খবর পাঠা, কালা পাহাড়ে কিছুদিন লুকিয়ে থাক, সময় মতো খবর পাঠাবো। হুজুর, ছোট সওদাগর এখন পুঞ্জিতে নেই, এই সুযোগে পাখি আর আমার ব্যাপারটা সব আমার মনে আছে, কেউ পার পাবে না। একটা একটা করে সব পাখির ডানা আমি কেটে দেবো। আমার পুত্র ধন ফিরে আসার আগেই সব কুটিয়ে আনতে হবে, সব। মেয়ে তো নয়, যেন কাশ্মীরের আঙ্গুর। কোন মেয়ে? আরে ওই যে রতন প্রধানের মেয়ে রূপা। রূপা? রূপা? মুন্সি, তিরু ঘটককে খবর পাঠাও, শাদির পেগাম নিয়ে যাক। বিয়ের বিয়ে হবে, চন্দনকে জব্দ করা হবে, কিন্তু সাবধান, কাঞ্চন ফিরে আসার আগেই সব শেষ করতে হবে। রূপা, কোথায় যাচ্ছিস? এই একটু পাখিদের বাড়ি থেকে ঘুরে আসি বাবা। না, কোথাও যাই কাজ নেই। বাবা, রূপা, মা রে, এই এতটুকু রেখে তোর মা মারা গেলে আমি আর বিয়ে করিনি। যদি তোর কোনো অযত্ন হয়, কষ্ট হয়, সেই তুই আজ এত বড় হয়েছিস। তোর মুখে হাসি দেখলে আমি সব হারানোর ব্যথা ভুলে যাই, খুশিতে আমার মন ভরে যায়।
বাবা, তাই তো ভাবি, তোকে চন্দনের হাতে তুলে দিয়ে আমি একা এই বাড়িতে কি করে থাকবো? বাবা, আমি একটু পাখিদের বাড়িতে যাই। যা। এই চন্দন, চন্দন, হাটের বেলা যায়, এখন সময় নেই। আহা শোনে না। কি বলবি বল। দেখ তো, বাবা বলে আমি নাকি বড় হয়েছি। রসিয়া বন্ধুরে পিরিতে ফাঁসাইয়া ফাঁসাইয়া দিলি আমায় কোন সাগরে। রসিয়া বন্ধুরে পিরিতে ফাঁসাইয়া ফাঁসাইয়া দিলি আমায় কোন সাগরে। আমি চাইবো সাজিয়া রং লাগাইয়া যাইতে যে তোর ঘরে রে। রসিয়া রসিয়া বন্ধুরে পিরিতে ফাঁসাইয়া ফাঁসাইয়া দিলি আমায় কোন সাগরে। অষ্টাদশ বর্ষে কন্যার রূপ নাহি ফোটে, বাগিচায় পুষ্প যথা অলি নাহি জোটে। কাঁচা সোনা গায়ে ভরা অর্থ আছে তার, কাঁচা চাঁদি বাক্স ভরা স্বামী আছে যার। আরে বীরু ঘটক যে, হঠাৎ কি মনে করে? আসিতেই হইল বীরু ঘটকের কাজই হইল হৃদয়ে হৃদয়ে মালা গাথা। 10 পুঞ্জির মাথার মণি সওদাগরের ইচ্ছা
রতন প্রধানের ষোড়শী কন্যা রূপার পানি গ্রহণ করিয়া ধন্য হয়। মহাশয় কি বিবাহে রাজি? খটকালি তোমার পেশা জানি, কিন্তু রতন প্রধানের মেয়ে 10টা 5টা নয়। মেয়েকে কেটে সুরমার পানিতে ভাসিয়ে দেবো, তবু সওদাগরের সাথে বিয়ে দেবো না। কথাটা আরেকবার ভাবিয়া দেখিলে ভালো হইতো। জীবনে অনেক ঘটকালি করিয়াছি, কিন্তু কন্যা নিজে ঘটককে আক্কেল সেলামি দেয়, ইহা জীবনে প্রথম হেরিলাম। অর্থাৎ অর্থাৎ আপনার মুখের উপর থু থু ফেলিয়া এ বিবাহ নাকচ করিয়া দিয়াছে। রতন প্রধান। মতিয়া, মতিয়া, মতিয়া! কি হয়েছে চাচা? কি হতে আর বাকি আছে মা? সওদাগরের কুদৃষ্টি পড়েছে রূপার উপর। চাচা! হ্যাঁ মা, তোমার অনুমতি পেলে আজ রাতে আমি চন্দনার রূপার বিয়ে দিতে চাই। মতিয়া! চন্দন রূপার বিয়ে হবে, সারা পুঞ্জি আনন্দে নেচে উঠবে। রাঙা চেলি পরে বধূ সাজে আলতা পায়ে রূপায় বাড়িতে পা রাখবে। পাখি আর রূপার হাসিতে এ বাড়ি মুখরিত হবে। আর এসব দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হবেন, যার উজ্জ্বল হাসিতে লজ্জা পেয়ে রূপা আমার বুকে মুখ লুকাবে, তিনি তো নিষ্ঠুরের মতো আমাদের ছেড়ে চলে গেলেন। আমি স্বামী হারালাম, চন্দন পাখি তাদের মধ্যে আপনজন মিয়া ভেকে হারালো, আর সবকিছু হলো আজ 40 দিনও হয়নি। চাচা, এরই মধ্যে আমি কোন প্রাণে বিয়ের আয়োজন করব বলেন চাচা? তাই তো মা, নিজের বিপদ দেখে আমি দুলালের কথা একদম ভুলে গিয়েছিলাম। দাদা, এ কি করে সম্ভব? কিন্তু এখন আমি কি করব? কথায় বলে বাঘে ছুলে 18 ঘা। চন্দন উত্তর পাহাড়ের জমিন দখল নিল, আমি কিচ্ছু বলিনি। তোমরা ধরে নিয়েছো আমি দুর্বল। আমার পুত্র কাঞ্চন তার মাকে নিয়ে শহরে চলে গেল, তোমরা ধরে নিয়েছো আমি অসহায়। সেই সুযোগে তুমি আর তোমার কন্যা মিলে বীরু ঘটককে ঝাড়ু পেটা করেছো। ভেবেছো এই সমস্ত অপমান আমি নীরবে সহ্য করব, কিন্তু না, শুধু একটু ঢিল দিয়ে দেখলাম তোমাদের দৌড় কতটুকু। শাবাশ, দেখি চাঁদ মুখটা। রতন, এখনো সময় আছে, ভেবে দেখো বীরু ঘটকের প্রস্তাবে রাজি আছো কিনা? মেয়েকে কেটে সুরমার পানিতে ভাসিয়ে দেবো, তবু তোর মতো জালিমের হাতে তুলে দেবো না। হুজুর, এই শেষ করে না, ওকে মেরে ফেললে রূপাকে আমার হাতে তুলে দেবে কে? এই শালা ওঠ, তোর চন্দন বাপকে গিয়ে বলিস ক্ষমতা থাকলে যেন আমার সাথে মোকাবেলা করে। চল। রূপা, রূপা! বাবা, বাবা, কোন জালিমি তোমাকে এভাবে মারলো?
রাঙার মা, রাঙার মা, হায় আল্লাহ, রাঙার মা, তুমি শীঘ্র চন্দ্রকে খবর দাও। না, খবরদার চন্দনকে তোরা খবর দিস না। এর মধ্যে কিছুতেই চন্দনকে টেনে আনা উচিত হবে না। হ্যাঁ রে মা, সওদাগর এখন চোট খাওয়া বাঘ, যাকে পাবে তারই ঘাড় মটকাবে। বদর, আমি ভেবে দেখলাম তোর জায়গা, জমিন, টাকা পয়সা সব সব আমি ফেরত দেবো। চাচা, বিশ্বাস হয় না? না, না হবারই কথা। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, তারপর আর বিশ্বাস করবি বা কি করে? হ্যাঁ চাচা, হ্যাঁ। কিন্তু আমি 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 তোর সব ফেরত দেব। আমি আর কতদিন, বল আমি আর কতদিন? সত্যি চাচা, সত্যি? হ্যাঁ রে, সত্যি। কিন্তু শর্ত একটা। বল, পারবি? পারবো চাচা, পারবো। সাব্বাস। শোন, চন্দনকে নিয়ে যেতে হবে শালনার জঙ্গলে। মূর্খ মানব, তোকে আমি সব ফেরত দেব। চন্দনকে বলবি কাঞ্চন তার সাথে শালনার জঙ্গলে দেখা করতে চায়। কাঞ্চন? কাঞ্চন দেখা করতে মিয়া ভাইয়ের সাথে? কিন্তু সাবধান, আমার কথা যেন বলবি না। দেখাবো মিয়া ভাইয়ের সাথে, কাঞ্চন দেখা করবো। মূর্খ মানব, এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো। মিয়া ভাই, ও মিয়া ভাই, কাঞ্চন তোমার সাথে দেখা করতে চায়, শিগগির চলো। কাঞ্চন কোথায় সে? শালার জঙ্গলে। খাবারে কি উঠতে নেই ভাই, ভাতটা খেয়ে যা। না ভাবি, দেরি হলে কাঞ্চনই চলে যায়। চল বদর, চল চল। ভাই পাগলি, কাঞ্চন আমার বন্ধু, তার সাথে আমার কোনো বিরোধ নেই। চল চল। এসেছো ঢালি, এসো এসো। আমি জানি আমার এই বিপদের দিনে তুমি না এসে থাকতে পারবে না, কিন্তু সদর সাহেব, পুলিশ আমার পিছু নিয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে। মূর্খ মানব, বিপদ দেখলে ঢালি ভয় পায়, এই প্রথম শুনলাম। ভয় কাকে বলে ঢালি জানে না, কথাটা ঠিক। কিন্তু ঘরের শত্রু রেখে বাইরের শত্রুর মোকাবিলা করতে যাওয়া বোকামি। সে রাস্তা পরিষ্কার। আমার পুত্র কাঞ্চন এখন শহরে, বদর গেছে চন্দনকে নিয়ে শালনার জঙ্গলে। চন্দনের ভার যোগু আর তার দলের উপর। যোগু, এক্ষুনি তোর দলের লোক নিয়ে চলে যা। চন্দন যেন শালনার জঙ্গল থেকে কিছুতেই বেরোতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর। ঢালি, আজকের কাজের সফলতার উপর নির্ভর করছে তোমার, আমার, যোগুর, সবার বাঁচা মরা। সব কাজ ঠিক মতো করতে পারলে সারা জীবন বসে খাওয়ার মতো ব্যবস্থা আমি করে দেব। আমাকে কি করতে হবে? মূর্খ মানব, শোনো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি, কিন্তু খুব সাবধানে। ঢালি কাঁচা কাজ করে না সদাগর সাহেব, চলে। কোথায় কাঞ্চন? মিয়া ভাই, জুত করে বসো, খবর যখন দিচ্ছে নিশ্চয়ই আসবো। কেঁদো না মা, দিন দুয়েকের মধ্যে আমি পাখিকে নিয়ে ফিরে আসবো। জাফর, মাকে দেখিস।
রানার মা রূপা কি হলো রে রাঙার মা কথা বলছো না কেন তোমরা রূপা রূপা কোথায় গেলি মা শাবাশ ঢালি, তোমাকে আমি সারা জীবন বসে খাবার মতো ব্যবস্থা করে দেবো, কিন্তু বাকি কাজটা একবার যখন শুরু করেছি শেষ না করে থামবো না। তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো শয়তানি। ভেবেছিস তোর নাগর চন্দন এসে তোকে উদ্ধার করে নিয়ে যাবে? সে গুড়ে বালি। চন্দন এখন শালনার জঙ্গলে মৃত্যুর প্রহর গুনছে। যোগু আর তার দলবল ওকে ছিঁড়ে টুকরো টুকরো করছে। আয়, আয়। সওদাগর, তুমি না ওকে বিয়ে করবে? হ্যাঁ, করবো তো। একটু অপেক্ষা করো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু যে তেজ দেখায় কাছে গেলেই ফট করে ওঠে। মেয়ে মানুষের তেজ কয়দিন, আমিও তো তেজ দেখিয়েছিলাম। আমি কি তোমার পোষ মানিনি? তুমি যাও, বাইরের ঘরে বসো, আমি ওকে বুঝিয়ে রাজি করাচ্ছি। যাও। দুটো পায়ে পড়ি, আমাকে বাঁচাও। কোন রকমের সানলার জঙ্গলটা আমাকে পার করে দাও। সওদাগর জীবনে বহু নারীর সর্বনাশ করেছে, আর করতে দেওয়া যায় না। এসো বোন। বদর, সত্যি করে বল, তুই কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? কইতাছি ভাই, সওদাগর চাচা কইল কাঞ্চন তোমার সাথে দেখা করতে চায় সাল্লাই বাকি। আর ওই শয়তানের কথা বিশ্বাস করে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? এতক্ষণে না জানি কি সর্বনাশ হয়ে গেছে। বদর, তুই কি করলি? মিয়া ভাই, আমার তুমি মাফ করে দাও, আমি বুঝবার পারি নাই। তাই তোমার এটা কয়া রাখলাম মিয়া ভাই, আমার বুকের রক্ত দিয়া হইল আমি এই ভুলের মাসুল দেব। চলো চলো মিয়া ভাই। রতন, রত্না, বাঘা, জি হুজুর, ভাঙ দরজা। আরে দারোগা সাহেব, আপনি এদিকে? হ্যাঁ, ইনফরমার খবর দিল মমতাজ আলী নাকি এদিকে এসেছে। মমতাজ আলী? মিস্টার কাঞ্চন, শুনুন। ওদিকে চল।
সওদাগর সেলিম ওখানে পালোকে পাবে সে হ্যাঁ হ্যাঁ বাবা সব বেরাক পড়েছে দা দা মিয়া ভাই অহন গোলাগুলি সময় না বহুত কাম বাকি তাড়াতাড়ি চলেন চল অষ্টাদশ বর্ষে কন্যার রূপ নাহি ফোটে, বাগিচায় পুষ্প যথা অলি নাহি জোটে, কাঁচা সোনা গায়ে ভরা অর্থ আছে তার, কাঁচা চাঁদি বাক্স ভরা স্বামী আছে যার। আরে বীরু ঘটক যে হঠাৎ কি মনে করে? আসিতেই হইল বীরু ঘটকের কাজই হইল হৃদয়ে হৃদয়ে মালা গাথা। 10 পুঞ্জির মাথার মণি সওদাগরের ইচ্ছা, রতন প্রধানের ষোড়শী কন্যা রূপার পানি গ্রহণ করিয়া ধন্য হয়। মহাশয় কি বিবাহের আগে? বীরু ঘটকালি তোমার পেশা জানি, কিন্তু রতন প্রধানের মেয়ে 10টা 5টা নয়। মেয়েকে কেটে সুরমার পানিতে ভাসিয়ে দেবো, তবু সওদাগরের সাথে বিয়ে দেবো না। কথাটা আরেকবার ভাবিয়া দেখিলে ভালো হইতো। জীবনে অনেক ঘটকালি করিয়াছি, কিন্তু কন্যা নিজে ঘটককে আক্কেল সেলামি দেয়, ইহা জীবনে প্রথম হেরিলাম। অর্থাৎ অর্থাৎ আপনার মুখের উপর থু থু ফেলিয়া এ বিবাহ নাকচ করিয়া দিয়াছে। রতন প্রধান। মতিয়া, মতিয়া, মতিয়া! কি হয়েছে চাচা? কি হতে আর বাকি আছে মা? সওদাগরের কুদৃষ্টি পড়েছে রূপার উপর। চাচা? হ্যাঁ মা, তোমার অনুমতি পেলে আজ রাতে আমি চন্দনার রূপার বিয়ে দিতে চাই। মতিয়া, চন্দন রূপার বিয়ে হবে, সারা পুঞ্জি আনন্দে নেচে উঠবে। রাঙা চেলি পরে বধূ সাজে আলতা পায়ে রূপায় বাড়িতে পা রাখবে। পাখি আর রূপার হাসিতে এ বাড়ি মুখরিত হবে। আর এসব দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হবেন, যার উজ্জ্বল হাসিতে লজ্জা পেয়ে রূপা আমার বুকে মুখ লুকাবে, তিনি তো নিষ্ঠুরের মতো আমাদের ছেড়ে চলে গেলেন। আমি স্বামী হারালাম, চন্দন পাখি তাদের মধ্যে আপনজন মিয়া ভেকে হারালো, আর সবকিছু হলো আজ 40 দিনও হয়নি। চাচা, এরই মধ্যে আমি কোন প্রাণী বিয়ের আয়োজন করব বলেন চাচা? তাই তো মা, নিজের বিপদ দেখে আমি দুলালের কথা একদম ভুলে গিয়েছিলাম। দাদা, এ কি করে সম্ভব? কিন্তু এখন আমি কি করব? কথায় বলে বাঘে ছুলে 18 ঘা। চন্দন উত্তর পাহাড়ের জমিন দখল নিল, আমি কিচ্ছু বলিনি। তোমরা ধরে নিয়েছো আমি দুর্বল। আমার পুত্র কাঞ্চন তার মাকে নিয়ে শহরে চলে গেল, তোমরা ধরে নিয়েছো
আমি অসহায়। সেই সুযোগে তুমি আর তোমার কন্যা মিলে বীরু ঘটককে ঝাড়ু পেটা করেছো। ভেবেছ এই সমস্ত অপমান আমি নীরবে সহ্য করব, কিন্তু না, শুধু একটু ঢিল দিয়ে দেখলাম তোমাদের দৌড় কতটুকু। শাবাশ, দেখি চাঁদ মুখটা। রতন, এখনো সময় আছে, ভেবে দেখো বীরু ঘটকের প্রস্তাবে রাজি আছো কিনা। মেয়েকে কেটে সুরমার পানিতে ভাসিয়ে দেবো, তবু তোর মতো জালিমের হাতে তুলে দেবো না। হুজুর, এই শেষ করে। না, ওকে মেরে ফেললে রূপাকে আমার হাতে তুলে দেবে কে? এই শালা ওঠ, তোর চন্দন বাপকে গিয়ে বলিস ক্ষমতা থাকলে যেন আমার সাথে মোকাবেলা করে। চল। রূপা, রূপা, বাবা, বাবা, কোন জালিমি তোমাকে এভাবে মারলো? রাঙার মা, রাঙার মা, হায় আল্লাহ! রাঙার মা, তুমি শীঘ্রই চন্দ্রকে খবর দাও। না, খবরদার চন্দনকে তোরা খবর দিস না। এর মধ্যে কিছুতেই চন্দনকে টেনে আনা উচিত হবে না। হ্যাঁ রে মা, সওদাগর এখন চোট খাওয়া বাঘ, যাকে পাবে তারই ঘাড় মটকাবে। বদর, আমি ভেবে দেখলাম তোর জায়গা, জমিন, টাকা পয়সা সব সব আমি ফেরত দেবো। চাচা, বিশ্বাস হয় না? না, না হবারই কথা। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, তারপর আর বিশ্বাস করবি বা কি করে? হ্যাঁ চাচা, হ্যাঁ। কিন্তু আমি 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 তোর সব ফেরত দেব। আমি আর কতদিন, বল, আমি আর কতদিন? সত্যি চাচা, সত্যি? হ্যাঁ রে, সত্যি, কিন্তু শর্ত একটা। বল, পারবি? পারবো চাচা, পারবো। শাবাশ। শোন, চন্দনকে নিয়ে যেতে হবে শালনার জঙ্গলে। মূর্খ মানব, তোকে আমি সব ফেরত দেব। চন্দনকে বলবি কাঞ্চন তার সাথে শালনার জঙ্গলে দেখা করতে চায়। কাঞ্চন? কাঞ্চন দেখা করতে মিয়া ভাইয়ের সাথে? কিন্তু সাবধান, আমার কথা যেন বলবি না। দেখাবো মিয়া ভাইয়ের সাথে, কাঞ্চন দেখা করবো। মূর্খ মানব, এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলব। মিয়া ভাই, ও মিয়া ভাই, কাঞ্চন তোমার সাথে দেখা করতে চায়, শিগগির চলো। কাঞ্চন কোথায় সে? শালার জঙ্গলে। খাবারে কি উঠতে নেই ভাই, ভাতটা খেয়ে যা। না ভাবি, দেরি হলে কাঞ্চনই চলে যায়। চল বদর, চল চল ভাই। পাগলি, কাঞ্চন আমার বন্ধু, তার সাথে আমার কোনো বিরোধ নেই। চল চল। এসেছো ডালি, এসো এসো। আমি জানি আমার এই বিপদের দিনে তুমি না এসে থাকতে পারবে না, কিন্তু সদর সাহেব, পুলিশ আমার পিছু নিয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে। মূর্খ মানব, বিপদ দেখলে ডালি ভয় পায়, এই প্রথম শুনলাম। ভয় কাকে বলে ডালি জানে না, কথাটা ঠিক, কিন্তু ঘরের শত্রু রেখে বাইরের শত্রুর মোকাবিলা করতে যাওয়া বোকামি। সে রাস্তা পরিষ্কার। আমার পুত্র কাঞ্চন এখন শহরে, বদর গেছে চন্দনকে নিয়ে শালনার জঙ্গলে।
চন্দনের ভার যোগু আর তার দলের উপর। যোগু, এক্ষুনি তোর দলের লোক নিয়ে চলে যা। চন্দন যেন শালনার জঙ্গল থেকে কিছুতেই বেরোতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর। ঢালি, আজকের কাজের সফলতার উপর নির্ভর করছে তোমার, আমার, যোগুর, সবার বাঁচা মরা। সব কাজ ঠিক মতো করতে পারলে সারা জীবন বসে খাওয়ার মতো ব্যবস্থা আমি করে দেব। আমাকে কি করতে হবে? মূর্খ মানব, শোনো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি, কিন্তু খুব সাবধানে। ঢালি কাঁচা কাজ করে না সদাগর সাহেব, চলে। কোথায় কাঞ্চন? মিয়া ভাই জুত করে বসো, খবর যখন দিচ্ছে নিশ্চয়ই আসবো। কেঁদো না মা, দিন দুয়েকের মধ্যে আমি পাখিকে নিয়ে ফিরে আসবো। জাফর, মাকে দেখিস। কি হলো রাঙার মা? রাঙার মা, রূপা, কি হলো রে? রাঙার মা, কথা বলছো না কেন তোমরা? রূপা, রূপা, কোথায় গেলি মা? শাবাশ ঢালি, তোমাকে আমি সারা জীবন বসে খাবার মতো ব্যবস্থা করে দেবো, কিন্তু বাকি কাজটা একবার যখন শুরু করেছি শেষ না করে থামবো না। তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো শয়তানি। ভেবেছিস তোর নাগর চন্দন এসে তোকে উদ্ধার করে নিয়ে যাবে? সে গুড়ে বালি। চন্দন এখন শালনার জঙ্গলে মৃত্যুর প্রহর গুনছে। যোগু আর তার দলবল ওকে ছিঁড়ে টুকরো টুকরো করছে। আয়, আয়। তুমি না ওকে বিয়ে করবে? হ্যাঁ, করবো তো। একটু অপেক্ষা করো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু যে তেজ দেখায় কাছে গেলেই ফট করে ওঠে। মেয়ে মানুষের তেজ কয়তে, আমিও তো তেজ দেখিয়েছিলাম। আমি কি তোমার পোষ মানিনি? তুমি যাও, বাইরের ঘরে বসো, আমি ওকে বুঝিয়ে রাজি করাচ্ছি। যাও। দুটো পায়ে পড়ি, আমাকে বাঁচাও, কোন রকমের শালনার জঙ্গলটা আমাকে পার করে দাও। সওদাগর জীবনে বহু নারীর সর্বনাশ করেছে, আর করতে দেওয়া যায় না। এসো বোন।
বদর, সত্যি করে বল তুই কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? কইতাছি ভাই, সদাগর চাচা কইল কাঞ্চন তোমার সাথে দেখা করতে চায় সাল্লাই পাখি। আর ওই শয়তানের কথা বিশ্বাস করে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? এতক্ষণে না জানি কি সর্বনাশ হয়ে গেছে। বদর, সে তুই কি করলি? মিয়া ভাই, আমার তুমি মাফ করে দাও, আমি বুঝবার পারি নাই। তাই তোমার এটা কয়া রাখলাম মিয়া ভাই, আমার বুকের রক্ত দিয়া হইল আমি এই ভুলের মাসুল দেব। চলো চলো মিয়া ভাই। রতন, রত্না, বাঘা, হুজুর, ভাঙ দরজা। আরে দারোগা সাহেব, আপনি এদিকে? হ্যাঁ, ইনফরমার খবর দিল মমতাজ আলী নাকি এদিকে এসেছে। মমতাজ আলী? মিস্টার কাঞ্চন, শুনুন। ওদিকে চল। সেলিম, ওখানে পালাওকে পা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব বেবাক পড়েছে। দা দা মিয়া ভাই, অহন গোলাগুলির সময় না, বহুত কাম বাকি, তাড়াতাড়ি চলেন। চল। আমার জন্য তোমার এই অবস্থা, আর আমি তোমাকে ফেলে রেখে পালাবো? কথা বলার সময় নেই। ওই শয়তানটা একবার তোমাকে ধরতে পারলে তুমি তুমি পালাও বোন, পালাও, যাও যাও। বল,
আর মিয়া ভাইকে কে খুন করেছে বল। মেরো না, মেরো না। তুই আমার মিয়া ভাইকে খুন করেছিস না, তুই আমার ঢালি শয়তান। আর এক পাও গেলে এরা কেউ বাঁচবে না। বন্দুক ফেলে দে চন্দন। মূর্খ মানব। চাচা 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 গো, আমার পায়ে ধরে চাচা, আমার পায়ে ধরে। মূর্খ মানব, বুঝতে পারছিস যে আমি ছাড়া কোনো গতি নেই? হ্যাঁ চাচা, হ্যাঁ। বাবা ঢালি, আমার কোনো দোষ নাই, আমার জানে ভাই মূর্খ মানব। আইন নিজের হাতে তুলে নেবেন না। বহুত যাইছ শ্বশুর বাড়ি যাও, দাঁড়াই বহুত কষ্ট দিছ, যাও।